নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে যেটা নিয়ে গোটা দেশ জুড়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে সেটা হচ্ছে বিজেপি সম্ভবত জোর ধাক্কার সম্মুখীন হতে চলেছে প্রত্যাশিতভাবেই। প্রথম ধাক্কা বা বিপর্যয়ের খবর এসেছে বিহারের বাঁকিপুর থেকে। এই বাঁকিপুর সিটটি আপনারা জানেন, এই বিধানসভা আসনে আগে লড়তেন বিহারের বর্তমানের সর্বভারতীয় সভাপতি নবীন নীতিন, এবং তারও আগে তার বাবা এই আসনটি থেকে বরাবর জিততেন। প্রায় 30 বছর ধরে এই আসনটিতে বিজেপি জিতে আসছিল, কিন্তু নীতিন নবীন রাজ্যসভার সাংসদ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে যাওয়ার পর এই আসনটি ফাঁকা হয় বিহারের, এবং স্বাভাবিকভাবেই সেটা উপনির্বাচনের জন্য গিয়েছিল। এই উপনির্বাচনে বিহারের বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কনফিডেন্ট ছিলেন যে তারা এই আসনটি অনায়াসে জিতবেন। কিন্তু খেলা আচমকা ঘুরতে শুরু করে যখন দেখা যায় যে নবগঠিত জনসুরজ পার্টি, আপনারা জানেন ভোট কুশলী প্রশান্ত কুমারের পার্টি, সেই পার্টির প্রধান প্রশান্ত কুমার নিজেই এই নির্বাচনে দাঁড়িয়ে পড়েন, এবং তিনি প্রথম থেকে চেষ্টা চালিয়েছিলেন সমস্ত বিরোধী ভোট এক জায়গায় আনতে, যদিও আরজেডি তাকে শেষ পর্যন্ত সমর্থন করেনি, তাদের প্রার্থী এখানে ছিল। কিন্তু ডেসপাইট অফ দ্য ফ্যাক্ট দেখা যায় যে প্রশান্ত কুমারের প্রচার অভিযানে রীতিমতো সাড়া পড়তে শুরু করেছে, এবং অ্যান্টি ইনকামবেন্সি মুড যেটা ডবল ইঞ্জিন সরকার সত্ত্বেও সেটা ধরা পড়তে শুরু করেছে। এটা বুঝতে পারবার সঙ্গে সঙ্গে বিজেপি নেতৃত্ব সেখানে প্রার্থী বদলে দিয়েছিলেন। আগের প্রার্থীর সঙ্গে বা রাদার আগের প্রার্থীর বাবার সঙ্গে আরজেডির একটা পুরনো যোগ, এটা তারা খুঁজে পেয়ে নতুন করে প্রার্থী ওখানে দিয়েছিলেন, এবং তারা এই আসন বার করবার জন্য পুরো তাকত লাগিয়ে দেওয়া বলতে যা বোঝায় সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা বাঁকিপুরে ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রশান্ত কিশোর অভিযোগ করেছিলেন তাকে হারানোর জন্য জেলা প্রশাসনকেও কাজে লাগানো হচ্ছে বেআইনিভাবে। আর সবথেকে বড় কথা যে বিহারের এই আসনটা বিজেপি নিশ্চিত আসন ছিল, কারণ আপনাদের বলেছি 1995 সাল থেকে টানা এই আসনটিতে বিজেপি জিতে আসছে। কিন্তু যেটা ভোট গণনার শুরুর থেকে দেখা গেছে, 31 রাউন্ড গণনা চলবার কথা, সেখানে 20 রাউন্ড গণনা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে হয়েছে, এবং তাতে যেটা দেখা গেছে প্রতিটি রাউন্ডেই প্রথম থেকে সেখানে কিন্তু প্রশান্ত কিশোর তিনি এগিয়ে থেকেছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ। বিজেপির একটা ব্যাস্টন যেখানে অন্য বিরোধী প্রার্থী রয়েছেন, আরজেডির মতো শক্তিশালী বিরোধী দলের প্রার্থী রয়েছেন, তার থেকেও বড় কথা যেখানে বিজেপি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছে তাদের এই গড় ধরে রাখতে, সেখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রশান্ত কিশোর প্রথমে বলতে যা বোঝায় সেই জায়গায় কিন্তু তিনি ধরে রাখতে পেরেছেন, এবং এই মুহূর্তে 20 রাউন্ড গণনা হয়ে যাওয়ার পর প্রায় 11,000-এর বেশি ভোটে কিন্তু প্রশান্ত কিশোর এগিয়ে রয়েছেন। আমি আপনাদের সঙ্গে ঠিক এই মুহূর্তের, অর্থাৎ 21 রাউন্ড হয়ে গেল, আমাদের কাছে যে চূড়ান্ত রেজাল্টটা এসে পৌঁছেছে, এই মুহূর্তের 21 রাউন্ড আউট অফ 31, অর্থাৎ আর 10 রাউন্ড গণনা বাকি। সেখানে প্রশান্ত কিশোরের লিড হচ্ছে 11,893, মানে প্রায় 12,000 ভোটে তিনি এগিয়ে গেছেন। তবে একথা ঠিক যে এখনও 9 রাউন্ড গণনা বাকি, এবং প্রশান্ত কিশোর যেখানে পেয়েছেন 42,169টি ভোট, সেখানে বিজেপির প্রার্থী নীরজ কুমার পেয়েছেন 30,276টি ভোট। কিন্তু যা ট্রেন্ড তাতে কিন্তু এটা মনে হচ্ছে যে বিহারে এই আসনটা বিজেপির দুর্গ বলতে যেটা পরিচিত, জাতীয় স্তরে তাদের যে সভাপতি তার ছেড়ে যাওয়া আসন, সেই আসনটা বিজেপির হাত থেকে বেরিয়ে যেতে চলেছে। এখন এটা কেবলমাত্র একটা রাজ্যের অবস্কিওর একটা কোনো আসনের উপনির্বাচন হলে এটা রাজনৈতিক তাৎপর্য অনেক কম হতো, কিন্তু দুটো কারণে এটা রাজনৈতিক তাৎপর্য এই মুহূর্তে অনেক বেশি। কারণ
বিজেপির জাতীয় সভাপতির আসন ছেড়ে যাওয়া আসন হওয়ার সুবাদে এই আসনটা নিয়ে আলোচনা থাকবে জাতীয় স্তরে, অর্থাৎ কেবলমাত্র বিহার স্তরে আলোচনা হবে, ব্যাপারটা আদপেই তা নয়। দ্বিতীয় কথা, যন্তর মন্তরে সম্প্রতি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের যে ঝাঁপিয়ে পড়া আন্দোলন এবং তার ফলআউট হিসেবে বিহারে যে তুমুল আন্দোলন, যেটা 30 তারিখের উপনির্বাচন সংগঠিত হওয়ার ঠিক আগে আগে সুইপ করছিল, এবং আপনারা জানেন যে বিহারের উপনির্বাচন, বিহারের ছাত্র আন্দোলন দমন করতে সেখানে AK-47 থেকে গুলি চালানোর মতো ঘটনা অবধি ঘটেছে এবং জনমত ক্রমশ ঘুরতে শুরু করছিল। বাঁকিপুরের এই আসন যদি বিজেপি নেতৃত্ব জিততে পারতেন প্রশান্ত কুমার এবং অন্যান্য বিরোধীদের হারিয়ে, তাহলে কিন্তু বিজেপি নেতৃত্বর বুকে অনেকটা বল বাড়ত যে আমরা আমাদের জাতীয় সভাপতির আসন শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছি, এবং ডেসপাইট এই ছাত্র আন্দোলন, বিক্ষোভ, বিহার বন্ধ, গুলি চালনা, তারপরও জনাদেশ আমাদের অনুকূলে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এটা কিন্তু মনে হচ্ছে যে সাধারণত উপনির্বাচনে শাসক দলের মাইলেজ থাকে, এজ থাকে, এবং এবার ভোটের শতাংশও বাঁকিপুরে কম হয়েছিল। সাধারণত প্রতিষ্ঠান বিরোধী ভোট হলে ভোটের হার বা শতাংশ অনেক বেশি হয়, কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে যে সেখানে প্রশান্ত কিশোর সম্ভবত জয়ের হাসি হাসতে চলেছেন, এটা প্রায় নিশ্চিত। এবার আমি মধ্যপ্রদেশের ক্ষেত্রে আসছি। দাতিয়া সিটটি কংগ্রেসের ছিল, সুতরাং অ্যাপারেন্টলি কেউ বলতে পারেন যে দাতিয়া সিট এটা কংগ্রেসের ছিল, সেটা কংগ্রেস জিততে চলেছে বা জিতে যাচ্ছে সম্ভবত, এতে বিজেপির খুব একটা বড় ধাক্কা কেন হবে? কিন্তু এখানে একটা কিউ আছে, এটা মনে রাখতে হবে যে গত বছর মধ্যপ্রদেশে যে নির্বাচনে এই সিটটি কংগ্রেস জিতেছিল, তখন একটা সাধারণ মধ্যপ্রদেশে নির্বাচন ছিল এবং কংগ্রেস বিধানসভা কেন্দ্রে জিততেও পারে এরকম একটা হাওয়া ছিল। এখন সেখানে জেতা সিট, যিনি প্রাক্তন কংগ্রেসের বিধায়ক, তাকে ছেড়ে দিতে হয়েছে কারণ তিনি একটি ব্যাংক প্রতারণা মামলায় 3 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। যদিও সেটার বিরুদ্ধে তিনি উচ্চতর আদালতে গেছেন, কিন্তু নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তার আসনটি হাতছাড়া হয়েছে। তো দুর্নীতির অভিযোগে আসন হাতছাড়া হয়েছে এমন একটি দলের প্রার্থীর পক্ষে এই নির্বাচন লড়াই করা কঠিন, স্বাভাবিকভাবে, সবে সবে যে ঘটনাটা ঘটেছে। তারপরেও যিনি এই দুর্নীতির দায়ে আসন ছেড়ে দিতে হয়েছে, সেই রাজেন্দ্র ভারতী, তিনি নতুন যে ওখানে কংগ্রেসের প্রার্থী লড়ছিলেন ঘনশ্যাম সিং, তাকে নির্বাচনে কোনো রকম সহায়তা করেননি, এবং আরও একাধিক প্রার্থী ছিল কংগ্রেসের যারা মনে মনে চেয়েছিলেন যে ওই কেন্দ্রটাতে তারা আসন টিকিটটা পান। স্বাভাবিকভাবে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছিলেন যে এই রকম একটা ভাঙাচোরা টিম নিয়ে কংগ্রেস যদিও একটা সময়ে যেটা আসন আদৌ ধরে রাখতে পারবে কিনা। কিন্তু খেলা ঘুরতে শুরু করে আচমকা ওখানে নরোত্তম মিশ্র আর একজন প্রভাবশালী বিজেপি নেতা, যিনি প্রাক্তন 6 বারের বিধায়ক, তিনি এই কেন্দ্রের দাবিদার হয়ে যান। এবং যেহেতু বিহারে উপনির্বাচনে প্রার্থী বদল করা হয়েছে, নরোত্তম মিশ্র টু কিউ অফ দ্যাট, এবং তিনি ঝাঁপিয়ে পড়েন তার অনুগামীরা দাতিয়া কেন্দ্রে এই প্রার্থী বদলের জন্য, বিজেপির আশুতোষ তিওয়ারির বদলে অন্য প্রার্থী দেওয়ার জন্য তারা তীব্র আন্দোলন শুরু করেন। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়, পুলিশকে যেতে হয়, এসপি পর্যন্ত জখম হন, এবং চূড়ান্ত নাটকীয় ঘটনা ঘটতে থাকে। আজকে যখন উপনির্বাচনের গণনা শুরু হয়েছিল, তখনও কিন্তু প্রথম দিকে আমরা দেখেছিলাম যে আশঙ্কা অনুযায়ী কিন্তু আমরা যেটা দেখিয়েছিলাম যে দাতিয়া কেন্দ্রে এগিয়েছিলেন হচ্ছে বিজেপির প্রার্থী আশুতোষ তিওয়ারি, কিন্তু এগিয়েছিলেন প্রথম 2-3 রাউন্ড গণনা পর্যন্ত। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই 2-3 রাউন্ড গণনা হওয়ার পর ঘনশ্যাম সিং কিন্তু এগোতে শুরু করেন, এবং আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন 15 রাউন্ডের মধ্যে ওটা যেমন 31 রাউন্ড গণনা হওয়ার কথা বাকিপুর, এখনো 11 রাউন্ড ওখানে গণনা বাকি, বা 10 রাউন্ড মতো বাকি আছে। কিন্তু এখানে যেটা ইন্টারেস্টিং হয় সেটা হচ্ছে যে 15-র মধ্যে 10 রাউন্ড ইতিমধ্যে গণনা হয়েছে। আমি আপনাদের সঙ্গে আপডেটটা শেয়ার করলে আপনি এটা ট্রেন্ডটা বুঝতে পারবেন। ঘনশ্যাম সিং ন্যাশনাল কংগ্রেসের
হাত চিহ্ন, যিনি প্রথম 2-3 রাউন্ড পর্যন্ত পিছিয়েছিলেন, তিনি এখন 10,911 ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ আর মাত্র 5 রাউন্ড আছে। যদি বিজেপি প্রার্থী আশুতোষ তিওয়ারিকে কিছু মিরাকল ঘটাতে হয়, এই 5 রাউন্ডের মধ্যে কিন্তু তাকে এই 11,000-এর কাছাকাছি ভোট কভার করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে এই দাঁতিয়াতে চন্দ্রশেখর আজাদের যে প্রার্থী, চন্দ্রশেখর আজাদের প্রার্থী দামোদর যাদব মণ্ডল, তিনি কিন্তু প্রায় 13,273টা ভোট কেটে নিয়েছেন এই 10 রাউন্ডের মধ্যে। এখন এখানে বিরোধী ভোট, তার মানে অনেকটা ভাগ হয়েছে। একটা বিধানসভা কেন্দ্রে প্রথম 10 রাউন্ডেই 13,000-এর বেশি ভোট কেটে নেওয়া সহজ কথা না। তা সত্ত্বেও এখানে কংগ্রেস প্রার্থী কিন্তু বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে রেখেছেন, প্রায় 11,000 ভোটে এগিয়ে আছেন। এবং প্রথম 2-3 রাউন্ড হওয়ার পর যে কংগ্রেস প্রার্থী লিড নিয়েছিলেন, সেই লিডটা কিন্তু বিজেপি প্রার্থী আর কখনো ম্যানেজ করে উঠতে পারছেন না। এখন আমার যেটা বক্তব্য, যে এটা কেবলমাত্র পরিসংখ্যান তো আপনারা শুনলেন, কিন্তু পরিসংখ্যানের বাইরেও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই গোটা দেশ জুড়ে যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে নতুন প্রজন্মের, তার সঙ্গে কৃষকদের দাবি দেওয়া আছে। শ্রমিক এবং কৃষকরা 10 তারিখে মানে 10ই আগস্ট জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে তাদের বিভিন্ন দাবিতে। এবং এই দাঁতিয়ার মধ্যপ্রদেশে কৃষকরা মিছিল নিয়ে ভোপালে ঢুকে পড়েছিল রাজধানীতে, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করবার জন্য। সেখানে কোনো ক্রমে তাদের দাবি দেওয়া নেগোসিয়েট করে তাদের গ্রামে ফেরত পাঠানো সম্ভব হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষে। কিন্তু এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগেও যখন মনে হচ্ছিল যে এই বাই ইলেকশনগুলো জিতে নেওয়া শাসক দলের পক্ষে একটা চুটকির ব্যাপার মাত্র, কারণ উপনির্বাচনে শাসক দলরা সবসময় একটা এজ পায়, তারপরেও বিহারে যেখানে বিজেপি সরকার, মধ্যপ্রদেশ সেখানেও বিজেপি সরকার, এই উপনির্বাচনের এই যে ফলাফলের প্রবণতা, যেহেতু চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, আমি প্রবণতাই বলবো, আমার মনে হয় যে এটা দেশ জুড়ে বিজেপির পক্ষে একটা বিপদ সংকেত। এবং সামনের উত্তরপ্রদেশ নির্বাচনে অঘটন ঘটলেও যে ঘটতে পারে, বিশেষ করে যদি অখিলেশ যাদব, রাহুল গান্ধী এবং চন্দ্রশেখর আজাদের মতো ফোর্স তারা যদি ঐক্যবদ্ধ একটা লড়াই দিতে পারেন, তাহলে পারে ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে একটা নতুন মোড় এসে যাবে। এ ব্যাপারে আপনার কোনো সন্দেহ নেই। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।